গল্পের শুরুতেই আমরা জিও নামের এক ওয়েডিং ড্রেস ডিজাইনারকে দেখি। জিও অনেকগুলো বিয়ের ড্রেস ডিজাইন করছে, কিন্তু একটা বিশেষ ড্রেস সে অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে বানাচ্ছে। এরপর আমরা দেখি তার মেয়ে সোরাকে, যে স্কুলে পড়ে। স্কুল ছুটি হয়ে যাওয়ায় সব বাচ্চারা বাড়ি চলে যাচ্ছে। তখন অনেক বৃষ্টি শুরু হয়, কিন্তু সোরা ছাতা আনেনি। এখন হয় তাকে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হবে, না হয় তার মায়ের এসে তাকে নিয়ে যেতে হবে। এদিকে ওয়েডিং ড্রেস বুটিকের মালিক তাড়াহুড়ো করে শপে আসে আর জিওকে বলে, আজকে বিয়েতে আমরা ভুল করে অন্য ড্রেস পাঠিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি গিয়ে সঠিক ড্রেস দিয়ে আসতে হবে। মালিক আর জিও দ্রুত ড্রেস নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই সোরার স্কুল থেকে ফোন আসে যে বৃষ্টি থামছে না আর সোরা এখনো স্কুলেই আছে। সে ছাতা আনেনি। জিও দ্রুত স্কুলে যায়। ছুটে গিয়ে নিজের ওভারকোট দিয়ে মেয়েকে ঢেকে গাড়িতে তুলে নেয়। জিও রেগে গিয়ে সোরাকে বলে, কতবার বলেছি বৃষ্টির সময় ছাতা নিয়ে যাবে? সোরা বলে, সকালে তো বৃষ্টি হচ্ছিল না, তাই আনিনি। জিও কড়া গলায় বলে, বৃষ্টি হোক আর না হোক প্রতিদিন ছাতা নিয়ে যাবে। এরপর তারা বিয়ের হোটেলে পৌঁছে যায় আর ব্রাইডকে সঠিক ড্রেসটা দিয়ে আসে। ব্রাইড ড্রেস পরে বের হয়। তার হাতে ফুলের তোড়া দেওয়ার দায়িত্ব বুটিকের ছিল। তখন বুটিকের মালিক এসে জিওর দিকে তোড়া ছুঁড়ে দেয় আর বলে, কনেকে দিয়ে দাও। জিও সেটা ধরতে পারে না, কিন্তু যদি এটা নিচে পড়ে যায় তবে সেটা অশুভ ভাবা হয়। ভাগ্যক্রমে সোরা সেটা ধরে ফেলে আর ব্রাইডের হাতে দিয়ে দেয়। তারপর বিয়েটা সুন্দরভাবে হয়ে যায়। তারপর জিও সোরাকে ক্লাসে নিয়ে যায়। জিওর স্বপ্ন সোরা ব্যালে শিখুক আর মঞ্চে নাচুক, কিন্তু সোরা কোনো কারণে ব্যালে ক্লাসে যেতে চায় না। তার ক্লাসমেটরা ব্যালে ক্লাসে আসছে দেখে সোরা লুকিয়ে পড়ে আর অন্য ক্লাসে চলে যায়, যেখানে কারাটে শেখানো হয়। সেখানে ঢুকে দেখে কারাটে মাস্টার ফোনে তার প্রেমিকাকে রিকোয়েস্ট করছে যেন সে তার সাথে ব্রেকআপ না করে। সে বলে, আমি তো লম্বা, তোমারও তো লম্বা পছন্দ, দেখো আমার একাডেমি কত স্টুডেন্টে ভরা, আমি শীঘ্রই ধনী হব আর আমরা অনেক সুখে থাকব। কিন্তু মেয়েটি কিছুই না শুনে 3 বার ব্রেকআপ বলে ফোন কেটে দেয়। মাস্টার তখন কাঁদতে থাকে আর ঘুরে পেছন ফিরতেই দেখে সোরা দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি চোখ মুছে ফ্লোর মুছতে শুরু করে। সোরা মজা করে বলে, এত বড় হয়েও বাচ্চাদের মতো কাঁদো, লজ্জা করে না? মাস্টার বলে, কে বলেছে আমি কাঁদছি? চোখ ঘেমে গেছে। আর তুমি এখানে কেন এসেছো? সোরা বলে, আমি কারাটে শিখতে আসিনি, আর এখানে তো কোনো স্টুডেন্টও নেই, অথচ ফোনে বলছিলে হল ঠাসা। মাস্টার হেসে বলে, কি করব, কেউ আসে না, প্রতিদিন ফ্লোর মুছে চলে যায়। এদিকে দেখা যায় জিও তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খাচ্ছে। সে কুকুরের মাংস অর্ডার করে। তার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো এটা খাও না। জিও বলে, স্বাদের জন্য নয়, হেলদি থাকার জন্য খাচ্ছি। খাওয়ার পর বাইরে এসে জিওর কাছে ফোন আসে আর সে বলে, ঠিকানা পেয়ে গেছি, এখনই যাচ্ছি। আর দ্রুত সে কোথাও ছুটে যায়। এদিকে সোরা মাস্টারকে বলে, মা আমাকে ব্যালে ক্লাসে নিয়ে আসে, কিন্তু আমি যেতে চাই না, তাই প্রতিদিন এখানে বসে থাকে। মাস্টার বলে, চাইলে আমার ক্লাসে যোগ দিতে পারো। সোরা মজা করে বলে, তুমি নিজেকে মাস্টার বলো, কিন্তু এইভাবে কাঁদো কেন? তাই তো তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে চলে গেছে। ঠিক তখন জিও ফোন করে বলে, আমি আসছি, বাইরে আসো। সোরা ফোন কেটে মাস্টারকে বলে, কাল আবার আসবো, আজ আসি। আমার কাছে অনেক আইডিয়া আছে যাতে তোমার ক্লাসে অনেক বাচ্চা ভর্তি হবে, সেগুলো শেয়ার করব। এরপর জিও সোরাকে নিয়ে এক মহিলার বাড়ি যায়, যাকে সে টাকা ধার দিয়েছিল, কিন্তু মহিলা টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল। এবার তার ঠিকানা পেয়ে সেখানে গিয়ে বলে, তুমি বিয়ে করেছো, ভালো ঘরে থাকো, অথচ আমার টাকা দাও না। যতক্ষণ না টাকা দিচ্ছ আমরা এখানেই থাকবো, বলে জিও বিছানায় শুয়ে পড়ে। ভয়ে মহিলা টাকা ফেরত দিয়ে দেয়। টাকা পেয়ে জিও সোরাকে নিয়ে এক রেস্টুরেন্টে গিয়ে মজার মজার খাবার খায়। এখন মায়ের কাছে এত টাকা দেখে সোরা বলে, আমরা কি এখন ধনী হয়ে গেছি? জিও হেসে বলে, হ্যাঁ, তোমার যা চাই বলো। সোরা ভিডিও গেম চায় আর জিও সঙ্গে সঙ্গে কিনে দেয়। সোরা অবাক হয়, কারণ আগে কিছু চাইলে জিও মানা করত। এখন দুজনে বাড়ি ফিরে মজা করে ভিডিও গেম খেলতে থাকে। সোরা বলে, মা আমাদের টিভিটা কত পুরনো। কথা শেষ হতে না হতেই জিও নতুন টিভি অর্ডার করে। সোরা ভাবে, এ কি সত্যি নাকি স্বপ্ন? তারপর দুজন অনেক মজা করে সময় কাটায়। এরপর সোরা ঘুমাতে যায়। সোরা আগে নিজের রুমে আর জিও নিজের আলাদা রুমে ঘুমাতো, কিন্তু আজ জিও এসে সোরার পাশে শুয়ে পড়ে।
আর বলে আমার দিকে ফিরে ঘুমাও, আমি তোমাকে দেখেই ঘুমাবো। সকালে জিও সোরার চুল আঁচড়ায়। সোরা অবাক হয়ে বলে মা তুমি তো বলো আমাকে নিজেই চুল আঁচড়াতে, আজ কি হলো? জিও বলে তাই তো বললাম, কিন্তু নিজের হাতে চুলের অবস্থা কি করেছো দেখেছো? এরপর দেখা যায় জিওর এক ভাই আছে লি, সে তার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে একসাথে থাকে। সপ্তাহে সবাই একবার ওদের বাসায় জড়ো হয় ডিনার করতে। আজ জিও লির অফিসে গিয়ে তাকে গাড়ির শোরুমে নিয়ে যায়। সেখানে সানরুফওয়ালা এক দামি গাড়ি দেখে জিও সেটা পরীক্ষা করে আর বলে তোমার গাড়ি অনেক পুরনো হয়ে গেছে ভাইয়া, আমি তোমাকে এই গাড়িটা গিফট করতে চাই। লি বিরক্ত হয়ে বলে তোমার নিজেরই তো টাকার টানাটানি চলছে, তুমি আমাকে এইসব কিনে দেবে কিভাবে? যদি এত টাকা থাকে তাহলে নিজের মেয়ের জন্য কিছু করো, বলে সে চলে যায়। এদিকে দেখা যায় বুটিকের মালিক এক কাস্টমারকে অনেকগুলো ওয়েডিং গাউন দেখাচ্ছিল। সেই কাস্টমারের জিওর বানানো এক ডিজাইন দারুণ পছন্দ হয় আর সে বলে আমি এই ডিজাইনটাই চাই। মালিকও হ্যাঁ বলে আর বলে এই ডিজাইনেই আপনার ড্রেস বানিয়ে দেব, কোনো সমস্যা নেই। ঠিক তখন জিও এসে বলে সরি, এই ডিজাইন আগে থেকেই কেউ সিলেক্ট করে রেখেছে, আপনার জন্য আমি অন্য কোনো সুন্দর ডিজাইন বানিয়ে দেব, বলে সে সেই ডিজাইন নিয়ে চলে যায়। মালিক তখন কাস্টমারকে বলে 1 মিনিট বসুন, আমি আসছি। সে গিয়ে জিওকে বলে তুমি কি করছো? আমি জানি এই ডিজাইন কেউ অর্ডার করেনি, তাহলে মিথ্যে কেন বললে? জিও শান্তভাবে বলে এটা বিক্রি করার জন্য না, আমি এটা আমার মেয়ের জন্য বানিয়েছি, যখন সে বড় হবে আর বিয়ে করবে তখন এটা পরবে, এটা আমি কাউকে দেব না, বলে সে চলে যায়। এরপর জিওকে দেখা যায় বাসায় গিয়ে সে সবজি কেটে সোরাকে খেতে দেয় আর বলে কাঁচা সবজি খেলে তুমি আরো শক্তিশালী হবে। সোরা মুখ বাঁকিয়ে খেতে খেতে জিজ্ঞেস করে মা আজকাল তুমি এত তাড়াতাড়ি বাসায় কেন চলে আসো? জিও হেসে বলে তোমার সাথে সময় কাটানোর জন্যই তাড়াতাড়ি আসি, আর কাল আমরা মুভি দেখতে যাব। সোরা বলে কিন্তু কাল তো আমাদের স্কুল থেকে পিকনিক আছে, আমি মুভিতে যেতে পারবো না। জিও অবাক হয়ে বলে আগে বললে না কেন? তাহলে তোমার জন্য কিছু ভালো খাবার বানিয়ে দিতাম। সোরা বলে আগেও তো অনেকবার বলেছি, কিন্তু তুমি কিছুই করো না, তাই এবার আর বলিনি। আর তুমি তো রান্না করতে পারো না, তাই এখন কাঁচা সবজি খাওয়াচ্ছ। জিও মনে মনে ভাবে এই মেয়ে তো একের পর এক আমাকে অপমানই করে চলছে। তারপর বলে দেখো কাল তোমার জন্য দারুণ কিছু বানাবো, তুমি সব বন্ধুদের সাথে ভাগ করে খাবে। সেদিন রাতে জিও রান্না করার চেষ্টা করে, কিন্তু কখনো রান্না না করায় তার কিছুই ঠিকঠাক হয় না। এতদিন তারা রেস্টুরেন্টের খাবার খেত বা ভাইয়ের বাসায় গিয়ে খেত, তবু সে আজ নিজেই কোনো রকমে রান্না করে। পরদিন সকালে দেখা যায় বৃষ্টি নেমে পিকনিক বাতিল হয়ে যায় আর সবাইকে স্কুলে যেতে বলে। সোরা মন খারাপ করে থাকে। জিও বলে পিকনিক বাতিল হলে কি হয়েছে, পাশের শহরে সুন্দর একটা সমুদ্র আছে, ওখানে বৃষ্টি হয়নি, আমি তোমাকে ওখানে নিয়ে যাব। তারা গাড়ি নিয়ে রওনা হয়। সোরা বলে মা টিচারকে কি বলবে? জিও মজা করে বলে বলবো তোমার নানি মারা গেছেন। সোরা বলে কিন্তু আগেই নানিকে আমি পরীক্ষার সময় মেরে ফেলেছি। জিও বলে সমস্যা নেই, বলবো দাদি মারা গেছেন। সোরা বলে দাদিকেও আমি অনেক আগে মেরে ফেলেছি। জিও হেসে বলে আরে বাবা কিছু একটা বলে ম্যানেজ করে নেব, তুমি টেনশন করো না তো। এরপর তারা সেই সমুদ্রের তীরে পৌঁছে যায় আর খেলাধুলা করে। তারা জিওর বানানো খাবার খায় আর সোরা অবাক হয়ে যায় যে এটা এত মজা হয়েছে। পরদিন জিওর মা অর্থাৎ সোরার নানির মৃত্যুবার্ষিকী ছিল। সবাই লির বাসায় জড়ো হয়। জিওর ছোট বোন কিমো আসে। সে লির স্ত্রীকে বলে আমাদের মা আরো কয়েক বছর বাঁচতে পারতেন যদি জিও পালিয়ে বিয়ে না করত। এই দুঃখে মা তাড়াতাড়ি চলে গেলেন। ঠিক তখন জিও আর সোরা এখানে আসে। সোরা ঘুমিয়ে পড়ে, সবাই মিলে খেতে বসে। হঠাৎ জিওর সবকিছু ঝাপসা হয়ে আসে আর সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ডাক্তার জানায় আমরা আগেই জিওকে জানিয়েছিলাম যে তার ক্যান্সার হয়েছে, সে বেশি দিন বাঁচবে না। সে কি তোমাদের বলেনি? লি আর তার স্ত্রী চমকে যায়। জিও লির দিকে কষ্টের হাসি দিয়ে তাকায়। এরপর সবাই গাড়িতে করে বাড়ি ফিরতে থাকে। জিও কাঁদতে কাঁদতে বলে তোমরা সবাই আমাকে ক্ষমা করো, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। সোরা আমার ব্যাপারে কিচ্ছু জানে না আর বলার সাহসও আমার নেই। এটা বলে সে কান্নায় ভেঙে পড়ে। লিও সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে
বাইরে গিয়ে কাঁদতে থাকে। তখন সে বুঝে যায় জিও জানে সে শিগগিরই মারা যাবে, তাই মরার আগে সে পরিবারের সবাইকে খুশি করতে চাইছিল। তাই জিও লিকে নতুন গাড়ি দিতে চেয়েছিল। এতদিন সে কাজে ব্যস্ত ছিল, সোরার দিকে খেয়াল রাখতে পারেনি। কিন্তু মৃত্যুর মুখে সে মেয়ের সাথে যত বেশি সময় কাটানো যায় আর তাকে খুশি করা যায় তাই করছিল। পরদিন সোরা স্কুলে গেলে দেখে কারাটে মাস্টার বাচ্চাদের পা ধরে ধরে অনুরোধ করছে যে কারাটে ক্লাসে ভর্তি হোক। তখন সোরা বলে, স্কুলে ঢোকার সময় নয়, বেরোনোর সময় বাচ্চাদের চকলেট দিয়ে তোমার নোটিশ দাও, তখন দেখবে কাজ হবে। মাস্টার খুশি হয়ে বলে, এই আইডিয়া আগে মাথায় এলো না কেন? ধন্যবাদ পিচ্চি। এরপর দেখা যায় স্কুলের লাঞ্চ টাইমে এক মেয়ে ইচ্ছে করে সোরার মিল্ক খেয়ে আবার ফিরিয়ে দেয়। সোরা রাগ করে সে বাকি মিল্ক মেয়েটার খাবারে ঢেলে দিয়ে বলে, তোমার তো ওটা খুব পছন্দ, নাও খাও। ব্যাপারটা তখন খুব সিরিয়াস হয়ে যায়। এতে টিচার জিওকে ফোন করে। আসলে যে মেয়েটির সাথে ঝগড়া হয়েছিল সে সোরার ভালো বন্ধু ছিল। একদিন সে সোরার পানির বোতল থেকে মুখ লাগিয়ে পানি খেয়েছিল। সোরা রাগ করে বলেছিল, তুমি কি ভিখারি যে সবসময় আমার বোতল থেকে খাও? সেই থেকে ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়। জিও আসার পর টিচার জানায় সোরা কারোর সাথে কথা বলে না। এটা শুনে জিও মন খারাপ করে জিজ্ঞেস করে, স্কুলে সোরার কোনো বন্ধু নেই? টিচার জানায় না, সে কারোর সাথে মেশে না। এদিকে কারাটে মাস্টারকে দেখা যায় সে ব্যালে টিচারের দিকে তাকিয়ে আছে। বোঝা যায় সে ব্যালে টিচারকে পছন্দ করে। পরে সে নিজের ক্লাসে ফিরে আসে আর দেখে যে সোরা কারাটে ক্লাসে বসে নোটিসে ললিপপ লাগাচ্ছে। সে জিজ্ঞেস করে, যদি তোমার ক্লাস টিচার তোমার মায়ের কাছে নালিশ করে তখন তুমি কি করবে? মাস্টার উত্তর দেয়, আমার মা রেগে গিয়ে আমার প্রিয় জিনিসগুলো ফেলে দিতেন, তাই আমি সেগুলো লুকিয়ে রাখতাম। সোরা বলে, ঠিক আছে, আমিও মায়ের কাছ থেকে আমার প্রিয় জিনিসগুলো লুকিয়ে রাখবো। ঘরে ফিরে সোরা দেখে জিও আগে থেকেই বাসায় আর বাথরুমে বমি করছে। জিও দরজা খুলে বলে, আজ একটু বেশি খেয়ে ফেলেছিলাম তাই বমি হচ্ছে, তুমি গিয়ে হোমওয়ার্ক করো। সোরা কিছু বুঝতে পারে না, কারণ টিচার নালিশ করলেও মা একটুও রাগ করছে না, যা আগে কখনো হয়নি। সে মাকে জিজ্ঞেস করে, তুমি আমার উপর রাগ করছো না কেন? জিও হেসে বলে, আমি তোমার উপর রাগ কেন করব? বন্ধু থাকা খুব জরুরি। স্কুলে সবার সঙ্গে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। তখন সোরা বলে, কিন্তু তারা আমার খাবার নোংরা করে দেয়, ভালো লাগে না। জিও বোঝায় স্কুলে এসব স্বাভাবিক, একা থাকলে বন্ধু হবে না, জীবন অনেক কষ্টকর হবে। সোরা রেগে গিয়ে বলে, আমি তো এতদিন ধরে একাই ছিলাম, স্কুল থেকে ফিরে সব নিজে করতাম, হোমওয়ার্ক করতাম, তুমি তো কখনো জিজ্ঞেস করনি কেমন আছি আমি। মামা মামি আমার অনেক বেশি খেয়াল রাখে। এতে জিও রেগে গিয়ে বলে, তাহলে চলে যাও মামা মামির বাড়িতে। এটা বলে দরজা বন্ধ করে দেয়। কিন্তু পরে ভাবে, কতদিন আর বাঁচবো, যতদিন বাঁচি মেয়ের সাথে ভালোভাবে থাকি। সে দরজা খুলে মাফ চাইতে আসে, কিন্তু সোরা নিজেই বলে, মা আমাকে মাফ করে দাও, তোমাকেই আমার সবচেয়ে ভালো লাগে, আমি বুড়ো হলেও তোমার সাথেই থাকবো। এ কথা শুনে জিও ভেঙে পড়ে, আমার মেয়ে সারা জীবন আমার সঙ্গে থাকার কথা বলছে, কিন্তু আমি তো তাকে শিগগিরই ছেড়ে চলে যাব। পরদিন জিও সোরাকে সিনেমায় নিয়ে যেতে বুটিকের মালিকের থেকে ছুটি নেয় আর সোরাকে ব্যালে ক্লাসে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে অনেকদিন সে ব্যালে ক্লাসে যায়নি। জিও চিন্তিত হয়ে তাকে ফোন করে। তখন সোরা কারাটে ক্লাস থেকে বের হয়ে মাকে বলে, মা আমি তো ব্যালে ক্লাসেই আছি। কিন্তু ঘুরে দেখে জিও সামনে দাঁড়িয়ে। এদিকে কারাটে মাস্টার ব্যালে টিচারকে ইমপ্রেস করতে গিয়ে ব্যালে স্টেপ করে পড়ে যায়, আর যখন ওঠে সে দেখে জিও আর সোরা দাঁড়িয়ে আছে। জিও রেগে গিয়ে বলে, তোমার লজ্জা নেই? যাকে আমি ব্যালে ক্লাসে পাঠিয়েছিলাম তুমি তার পা ধরে কেঁদে কারাটে ক্লাসে ভর্তি করতে বলেছো। আমার মেয়ে কোমল হৃদয়ের বলে তোমার ক্লাসে গেল। এ কথা শুনে মাস্টার অবাক হয়ে বলে, আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন, সত্যিটা ওই বলুক। সোরা মুচকি হেসে বলে, মা ঠিকই বলেছেন, স্যারের এমন করা উচিত হয়নি। এরপর তারা বাড়ি ফিরে আসে। সোরা বলে, মা কাল থেকে ঠিকমতো ক্লাসে যাব। জিও বলে, না যদি ভালো না লাগে তাহলে যেও না। সোরা বলে, না মা আমি যেতে চাই, কিন্তু আমার সেই বন্ধু জিনার জন্য যেতে চাই না, সে আগে থেকেই ব্যালে ক্লাসে আছে। জিও বুঝিয়ে বলে, জীবনে অনেক কঠিন সময় আসবে, সেগুলো থেকে পালিয়ে নয় সাহস করে মোকাবেলা করতে হবে। ছোটখাটো জিনিসে ভয় পেলে সারা জীবন ভুগবে। যদি মাকে খুশি দেখতে চাও তাহলে যাদের সাথে ঝগড়া করেছো তাদের থেকে মাফ চেয়ে আবার বন্ধুত্ব করো।
তুমিই পারবে। জিও বলে তোমার জন্মদিন আসছে, ক্লাসের সবাইকে দাওয়াত দিও, এতে তাদের সাথে কথা বলার আর মাফ চাওয়ার সুযোগ পাবে। সোরা স্কুলে ইনভিটেশন কার্ড নিয়ে যায়, কিন্তু সাহস পায় না কারো হাতে দিতে। জন্মদিনে জিও পুরো ঘর সাজিয়ে বাচ্চাদের জন্য অপেক্ষা করে, কিন্তু কেউ আসে না। জিও জিজ্ঞেস করে কেউ এলো না কেন? সোরা বলে মা, আমি ইনভাইট করতে চেয়েছিলাম, কিন্তু লজ্জা পেয়ে কাউকে বলিনি। জিও না রেগে হেসে বলে কোনো সমস্যা নেই, অন্তত তুমি দাওয়াত দেওয়ার কথা ভেবেছো, এটাই অনেক। এভাবে চেষ্টা করতে থাকো, একদিন সবাই তোমার বন্ধু হবে। তারপর মা মেয়ে মিলে জন্মদিন পালন করে। জিও সোরাকে নতুন সাইকেল গিফট করে আর তাকে সাইকেল চালানোও শেখায়। কিন্তু সাইকেল শেখাতে গিয়ে জিও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সোরা বুঝে যায় মায়ের কিছু গুরুতর রোগ আছে। পরে দেখা যায় ডাক্তার বলছে জিওর ক্যান্সার এখন শেষ স্টেজে, তাই তাকে হাসপাতালে ভর্তি হতে বলে। জিও হাসপাতালে থাকতে চায় না, বলে আমার শেষ দিনগুলো মেয়ের সাথে কাটাবো। এরপর সোরা তার মামিকে জিজ্ঞেস করে তার মায়ের কি হয়েছে। মামি তার প্রশ্ন এড়িয়ে যায়, কিন্তু সোরার জোড়াজুড়িতে তার মামি একসময় সত্যি বলে দেয়, তোমার মা ক্যান্সারে ভুগছে। এটা শুনে সোরা ভেঙে পড়ে, তার মনে হয় যেন পাহাড় ভেঙে পড়লো তার উপর। সে খুব কষ্ট পায়, মার তো খুব ব্যথা হয়, মা খুব কষ্টে আছেন। তখন মামি তাকে বোঝায় জিও যেন জানতে না পারে যে তুমি সব জেনে গেছো, না হলে ও ভেঙে পড়বে। পরের দিন সকালে সোরা স্কুলের জন্য তৈরি হচ্ছিল, এদিকে জিও বাথরুমে বমি করছিল। সোরা নিজেই চুল আশ্রে ক্লিপ লাগিয়ে বলে মা, আমি স্কুলে যাচ্ছি। জিও বলে কাল বেশি খেয়ে ফেলেছিলাম তো, তাই বমি হচ্ছে, একটু দাঁড়াও মা, আমি আসছি। এ কথায় সোরা হেসে ফেলে, তারপর বলে জলদি করার দরকার নেই মা, আর তোমার এত বেশি খাওয়া উচিত নয়। বাইরে বেরিয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তারপর স্কুলে চলে যায়। সেদিনও বৃষ্টি হচ্ছিল আর সোরা আবারও ছাতা আনেনি। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, চাইলেই মাকে ফোন করতে পারত, কিন্তু সে মাকে আর কষ্ট দিতে চায় না, তাই বৃষ্টিতেই হাঁটা শুরু করে। ঠিক তখন কেউ তার মাথায় ছাতা ধরে। সে ঘুরে তাকিয়ে দেখে তার মা এসেছে। মা তাকে নিজের বুটিকে নিয়ে যায়, সেখানে জিও কারোর বিয়ের ড্রেস ঠিক করছিলেন। সোরা তাকিয়ে তাকিয়ে মাকে দেখতে থাকে। জিও মজা করে বলে কি হয়েছে মা, আজ আমার ছোট্ট রাজকুমারী এভাবে আমাকে দেখছে কেন? মনে হয় তুমি ক্লান্ত হয়ে পড়েছো, একটু ঘুমিয়ে নাও। সোরা বলে ঘুমাতে পারি মা, কিন্তু চোখ বন্ধ করলে তো তোমাকেই দেখবো, আমি তোমার দিকে তাকিয়ে থাকতে চাই। জিও মিষ্টি করে হেসে বলে কি ব্যাপার, আজ আমার উপর এত ভালোবাসা আসছে কেন? এরপর সোরা হঠাৎ জিজ্ঞেস করে তুমি তো এত মেয়ের বিয়ের ড্রেস বানিয়েছো, কিন্তু নিজের বিয়ের সময় ভালো গাউন পরনি কেন? জিও বলে তখন আমাদের তেমন টাকা ছিল না, আর আমরা তো বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম। সোরা বলে কিন্তু আমি তোমাকে একবার বিয়ের ড্রেসে দেখতে চাই, একটা ড্রেস পরে নাও না মা। তখন জিও হেসে বুটিক থেকে একটা ড্রেস বের করে পরে নেয়। সোরাও একটা ছেলের মতো ড্রেস পরে আসে। দুজনে মিলে নাচতে থাকে আর হাসতে থাকে। ওদের এত আনন্দ করতে দেখে বুটিকের বাইরে দাঁড়িয়ে থাকা লিনও ইমোশনাল হয়ে পড়ে। পরদিন স্কুল থেকে ফেরার পথে সোরা কারাটে মাস্টারকে জিজ্ঞেস করে স্যার, আপনি কি কখনো রেডিও স্টেশনে গেছেন? স্যার বলেন হ্যাঁ। তখন সোরা বলে আমাকে একটু সাহায্য করবেন? সে আসলে কি সাহায্য চায় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। পরদিন সোরা মায়ের সাথে স্কুলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ বলে মা, আজ আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না, আজ সারাদিন তোমার সাথে থাকতে চাই। জিও রাজি হয়ে যায়, দুজনে একসাথে শুয়ে থাকে। সোরা তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে একা সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে, মায়ের কোনো অস্তিত্ব তার পাশে নেই। ভয় পেয়ে সে চোখ মেলে দেখে তার মা পাশে শুয়ে আছে, কিন্তু একটু নড়ছে না। সোরা দ্রুত মায়ের নিঃশ্বাস চেক করে, বেঁচে আছে দেখে সে শান্ত হয়। পরদিন জিও বুটিকে গিয়ে তার মালিককে বলে আপনাকে নতুন ডিজাইনার খুঁজতে হবে। মালিক অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? জিও বলে আমি অনেক দূরে চলে যাব, জানি না আর কখনো ফিরতে পারবো কিনা। মালিক হেসে বলেন তুমি আমেরিকা গেলেও আমি ওখানে আমার বুটিক্সের শাখা খুলে তোমাকে কাজ দেব, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? জিও মৃদু হেসে বলে আমি সোরার বাবার কাছে যাচ্ছি। এ কথা শুনে মালিক স্তব্ধ হয়ে যায়। তিনি তো জানতেন সোরার বাবা মারা গেছেন, বুঝতে পারেন জিও বুঝি চলে যেতে চলেছে।
আবেগে গলা ভিজে যায় তার। তিনি জিওকে জড়িয়ে ধরে বলেন, তুমি আমার সাথে মজা করো না, তুমি কোথাও যাবে না। কান্না চেপে সে রুম থেকে চলে যায়। জিও কাঁদতে থাকে। এরপর সে তার বোন কিমের সাথে দেখা করতে যায়। কিম বলে, তুমি সোরাকে নিয়ে চিন্তা করো না, আমরা কানাডায় সেটেল হব, ওর পড়াশোনাও ভালো হবে, চাইলে আমরা ওকে নিয়ে যাব আর ওর ভালোভাবে খেয়াল রাখবো। জিও মৃদু হেসে বলে, ঠিক আছে। কিন্তু হঠাৎ কিম জিজ্ঞেস করে, তোমার ইন্স্যুরেন্স তো সোরার নামে, তাই না? তখন জিও বুঝে যায় এরা আসলে সোরার জন্য নয়, তার ইন্স্যুরেন্সের টাকার জন্য ওকে নিয়ে যেতে চায়। যখন তার মামি এই কথা জানতে পারে, সে সোজা গিয়ে কিমকে ধমক দিয়ে বলে, তোমার লজ্জা করে না? মেয়েটা মরতে বসেছে আর তুমি টাকার চিন্তা করছো। যদি তোমার টাকাই চাই তবে আমরা তোমাকে দেব, কিন্তু সোরা তোমার সঙ্গে যাবে না, আমরা তাকে নিজের মতো করে পালবো। এরপর দেখা যায় জিও বাড়িতে বসেছিল। সোরার ছোটবেলার ছবি দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। পরদিন সবাই লির বাড়িতে ডিনারে যায়। তখন লির ছেলে একটি প্লাস্টিকের চামচ দিয়ে খাবার নিয়ে খায়। সোরা এটা দেখে বিরক্ত হয় এবং ওই খাবার খেতে অস্বীকার করে। এটা দেখে জিও খুব রেগে যায়। সে সোরাকে ডেকে বাড়ি নিয়ে আসে। জিও কঠোর ভাষায় সোরাকে বকা দিয়ে বলে, যদি তোমার এরকম আচরণ থাকে তাহলে মামি তোমাকে তার বাড়িতে কিভাবে রাখবে? তুমি তো কারোর সাথে মিশে থাকতে পারবে না। আজ তুমি যা করছো তার জন্য মামিও তোমার আর যত্ন নেবে না, আর তোমার খেয়াল কে রাখবে? সোরা কাঁদতে কাঁদতে বলে, মা তুমি এসব কেন বলছো? তুমি তো আমার খেয়াল রাখবে, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। কথা বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, তুমি আমাকে ভিডিও গেম, টিভি এসব দিলে, কিন্তু এসব দিয়ে নিজে চলে যাবে? আমি কি করব মা? আমি কাউকে চাই না, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। এই কথাগুলো শুনে জিও বুঝতে পারে সোরা সবকিছুই বুঝে ফেলেছে। সে সোরাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি সব সময় তোমার সঙ্গে থাকব। রাতে দুজনেই একসাথে বিছানায় শুয়ে থাকে। সোরা বলে, আমি প্রতিদিন সকালে উঠে প্রথম তোমাকেই দেখতে চাই, তুমি সব সময় আমার পাশে ঘুমাবে। কিন্তু জিও কোনো উত্তর দেয় না। সোরা জিওকে ঘুরে দেখে সে অজ্ঞান হয়ে আছে। সোরা দ্রুত মামিকে ফোন করে। কয়েক মিনিটের মধ্যে বাড়িতে অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। জিওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বুটিকের মালিক আসেন এবং সোরার জন্য তৈরি করা একটা ছবি দেখান। মালিক বলেন, জিও, তুমি সোরার জন্য যে ওয়েডিং ড্রেস ডিজাইন করেছিলে সেটা তৈরিও হয়ে গেছে। জিও ছবিটা দেখে খুশি হয়ে যায়। কিছু সেকেন্ডের জন্য সেই ছবি তার কাছে অস্পষ্ট দেখায়, তারপর সে স্বাভাবিক হয়ে যায়। এদিকে সোরা ব্যালে ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে জানে যে তার মা তাকে ব্যালে করতে দেখতে চায়। মা মারা যাওয়ার আগে সে এই স্বপ্ন পূরণ করতে চায় এবং মাকে খুশি করতে চায়। ডাক্তাররা জানান জিওর চোখের নার্ভে ক্যান্সারের কারণে চাপ পড়ছে, তাই হঠাৎ করে তার দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে সোরার ক্লাসের বাইরে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী আলোচনা করছে। সোরা অনেকদিন ধরেই ক্লাসে আসেনি, তাই সে ভালোভাবে ডান্স করতে পারছে না। ব্যালে টিচার তো সোরাকে স্টেজে পারফর্ম করতে দেবে না বলেও জানিয়েছে। এই কথাগুলো কারাটে মাস্টার শুনে ফেলে। সোরা মন খারাপ করে বাইরে চলে আসে। কারাটে মাস্টার বলে, আজ আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। রাস্তায় সে জিজ্ঞেস করে, তুমি তো সব সময় এত কথা বলো, আজ কেন এত চুপ? তোমার তো ব্যালে ক্লাস পছন্দ ছিল না, তাহলে ব্যালে কেন শুরু করেছিলে? সোরা কাঁদতে কাঁদতে বলে, আমার ভালো লাগে না, কিন্তু আমার মায়ের খুব পছন্দ, তিনি খুব শিগগিরই মারা যাবেন, আর তার শেষ ইচ্ছা আমায় ব্যালে করতে দেখা। কারাটে মাস্টার এটা শুনে ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে সাহায্য করব। সোরা স্কুলে যায়। সেখানে তার বন্ধু জিনা একটি বোতল থেকে মিল্ক খাচ্ছে। সোরা তার হাত থেকে মিল্ক নিয়ে খেতে থাকে এবং বলে, আমি সরি, আজ থেকে আমরা সবকিছু শেয়ার করে খাবো। আমি তোমাকে ভিখারিনী বলেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। আমি তোমাদের সাথে কথা না বলে বড় ভুল করেছি, দয়া করে সবাই আমাকে ক্ষমা করো। আজ থেকে আমরা বন্ধু। সবাই রাজি হয় এবং সোরা সবাইকে নিয়ে মায়ের কাছে যায়। জিও অবাক হয় আর বলে, ওহো, সোরা কতটা বদলে গেছে। সোরা বলে, মা, এরা সবাই আমার বন্ধু, এটা জিনা, আমি ওর থেকে ক্ষমাও চেয়েছি। আমরা এখন একে অপরকে খাবার শেয়ার করব, তাই চিন্তা করো না, আমি এখন আর একা নই। সোরা সম্পর্কে ভাবতে ভাবতে জিও খুশি এবং প্রাউড ফিল করে। এদিকে কারাটে মাস্টার ব্যালে টিচারের সাথে কথা বলার জন্য প্র্যাকটিস করছে। টিচার সেখানে চলে আসে, কিন্তু মাস্টারের মুখ আটকে যায়, কিছু বলতে পারে না। সে সাহস করে ব্যালে টিচারের কাছে সোরার পরিস্থিতি ব্যাখ্যা করে। টিচার সোরাকে অতিরিক্ত প্র্যাকটিস দিতে শুরু করে।
কারণ সোরা মায়ের জন্য যে কোনো পরিস্থিতিতে স্টেজে পারফর্ম করতে চায়। এভাবেই সোরা ভালো করে ট্রেনিং নিয়ে অন্যান্য ছেলে মেয়েদের সাথে সুন্দর নাচ করতে শুরু করে। একদিন কিম জিউকে দেখতে আসে এবং তার হাত ধরে বলে, আমি ভুল করেছি, তোমার মনে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। তোমার মেয়ে আমারও মেয়ে, আমি ওর যত্ন নেব, চিন্তা করো না। জিও এই কথা শুনে অনেক খুশি হয়। জিও জানে না যে সোরা ব্যালে ক্লাসে যাচ্ছে এবং স্টেজ পারফর্ম করবে। সবাই জিওকে সারপ্রাইজ দিতে যায় এবং তাকে বাইরে নিয়ে যাওয়ার ভান করে একটি অডিটোরিয়ামে নিয়ে যায় যেখানে ব্যালে পারফরমেন্স হবে। জিও খুব খুশি হলেও ঠিকমতো দেখতে পারে না, তাই বুটিক মালিক সোরার ড্রেসে একটি সবুজ রঙের ফুলের ক্লিপ লাগিয়ে দেয় যেন জিও সোরাকে চিনতে পারে। ডান্স শুরু হয়। সোরা অডিয়েন্স থেকে মাকে খুঁজে পায়। জিও চেষ্টা করে সোরাকে দেখতে, কিন্তু তার চোখে সবই অস্পষ্ট। তখন বুটিক ওনার বলে, আমি সোরাকে সেই সবুজ রঙের ফুলের ক্লিপ পরিয়েছি। তারপর জিও বুঝতে পারে সোরা কোথায়। সে ঠিকঠাক দেখতে না পেলেও সোরার অস্পষ্ট রূপের নাচ দেখে খুশি হয়ে যায়। এরপর দেখা যায় হাসপাতালের বেডে জিও সোরাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জিও বলে, আজ তুমি খুব ভালো নেচেছো, আমার জন্য এত কষ্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সোরা তখন অনেক টায়ার্ড ছিল। জিও বলে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। সোরা মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে রেডিওতে গান বাজতে থাকে। তারপর একটি ঘোষণা দেয়া হয়, সেটা হলো, আমরা সোরা নামের একটি মেয়ের চিঠি পেয়েছি যা আমরা এখন পড়ব। চিঠিতে লেখা, মা, প্রথমেই আমি ক্ষমা চাচ্ছি তোমার মনে কষ্ট দেওয়ার জন্য। তোমার রান্না ভালো হয় না বলে আমি রেগে গিয়েছিলাম, কিন্তু তোমার হাতের রান্না আমার অনেক পছন্দ, আমি সব সময় খাবো। আমার মনে হয় যদি আমি তোমার বদলে অসুস্থ হয়ে যেতাম তো ভালো হতো, কিন্তু তুমি দয়া করে দ্রুত সুস্থ হও এবং আমার সঙ্গে খেলা করো। আমি কখনো তোমাকে বিরক্ত করব না, বাড়ির কাজ আমি সব করব, তুমি শুধু আমার পাশে থেকো, কখনো আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি মা। এসব কথা শুনে জিও ইমোশনাল হয়ে সোরাকে জড়িয়ে ধরে। তারপর দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সোরা জেগে মাকে জাগিয়ে বলে, মা, আজ আমি স্কুলে যাব না, তোমার সঙ্গে থাকতে চাই, দয়া করে চোখ খোলো। কিন্তু তার মা আর চোখ খোলে না। সোরা চুপচাপ উঠে গিয়ে গাছে পানি দিতে থাকে আর কাঁদতে থাকে। বুঝে ফেলে তার মা আর বেঁচে নেই। সে রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিছুই বুঝতে পারে না কি করবে। তখন কিছু ডাক্তার আসে জিওকে দেখতে, কিন্তু সোরা তাদেরকে ভিতরে যেতে দেয় না। বলে, মা সারা রাত আমার সাথে খেলেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, তাকে বিরক্ত করো না। ডাক্তাররা বলেন, আমাদের চেক করতে দাও। তারা ভেতরে ঢুকে পড়ে। সোরা ফুপিয়ে কাঁদতে থাকে আর বলে, আমার মাকে নিয়ে যেও না, সে আমার সাথেই থাকবে। সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে মানতে পারে না যে তার মা চলে গেছে। কয়েকদিন কেটে যায়। সোরা আবার স্কুলে যেতে শুরু করে। স্কুল শেষে বাচ্চারা ছাতা নিয়ে চলে যায়। সোরা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, আমার চিন্তা করো না মা, আমি নিজেই নিজের যত্ন নিয়ে নেব। আসলে আজ সে ছাতা এনেছিল। ছাতা খুলে ধীরে ধীরে সে বাড়ির দিকে হাঁটা শুরু করে। এভাবে অনেক বছর কেটে যায়। সোরা বড় হয়ে যায়, তার বিয়ে ঠিক হয়। সে মায়ের বুটিকেই যায় বিয়ের ড্রেস কিনতে। সেখানে একটা বিয়ের ড্রেস রাখা, যার নিচে লেখা, এটি বিশেষভাবে সোরার জন্য ডিজাইন করা। এটাই সেই ড্রেস যা জিও তার মেয়ের জন্য নিজে ডিজাইন করেছিল। বুটিকের মালিক আজ পর্যন্ত যত্ন করে সেটা রেখেছিলেন। সোরা সেই ড্রেস পরে বিয়ে করে। সেদিন সে অনেক খুশি ছিল। আর এভাবেই শেষ হয় আজকের গল্পটা। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।